আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্যকর্মী বন্ধুরা, এখন প্রায় 10:30 বাজে। অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে উপস্থিত হতে এক প্রকার বাধ্য হলাম। গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট তাদের রায়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের যে পরিমাণ ডিএ প্রাপ্য হয় এবং রাজ্য সরকার যা দিয়েছেন তার মধ্যে পার্থক্য, অর্থাৎ বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ, তার 25% অবিলম্বে দিতে হবে, ইমিডিয়েটলি। বাকি 75% মহামান্য সুপ্রিম কোর্ট একটি কমিটি করে দিয়েছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের ইন্দু মালহোত্রার নেতৃত্বে। সেই কমিটি 6ই মার্চ রিপোর্ট দেবে এবং তারা জানিয়ে দেবে বাকি 75%-এর প্রথম কিস্তি কত হবে এবং সেইটা 31শে মার্চের মধ্যে দিতে হবে এবং সমস্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ 15ই মের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং 15ই এপ্রিল রাজ্য সরকারকে মহামান্য সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। আমরা এই প্রথম একটা মামলার ক্ষেত্রে দেখেছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট শুধু ডিরেকশন দিয়েই থেমে থাকেননি, তারা এই ডিরেকশনটা যাতে রাজ্য সরকার কার্যকর করেন তার উপর নজরদারি করার জন্য নিজেই একটা উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছিলেন, অর্থাৎ রাজ্য সরকারের উপর ভরসা করেননি। সম্ভবত তাদের মনে এই শঙ্কা ছিল যে এই সরকার সুপ্রিম কোর্টের রায় রূপায়ণ করার ক্ষেত্রে বিভিন্ন গড়িমসি করবে এবং বিভিন্ন সমস্যা তৈরি করবে। এই জন্য সুপ্রিম কোর্ট নিজেই মাননীয় প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের ইন্দু মালহোত্রা তার নেতৃত্বে 4 সদস্যের একটা উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছিলেন এবং স্পষ্ট বলে দিয়েছিলেন, ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস, রাজ্য সরকার এই ইন্দু মালহোত্রার কমিটির নির্দেশ মেনে কর্মচারীদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ মিটিয়ে দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর টুইট এবং তারপরে অর্থ দপ্তরের 13ই মার্চ এর তারিখে প্রকাশিত 3টে নির্দেশনামা পাওয়ার পর আমরা দুটো জিনিস অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছিলাম। 1 নম্বর হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের দেয়া এই সময়সীমা রাজ্য সরকার নস্যাৎ করে দিয়েছেন। 2 নম্বর যেটা দেখেছিলাম যে রাজ্য সরকার একটা বিভাজনের খেলা খেলেছেন এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বিষয়টা, অর্থাৎ ডিএ, বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার বিষয়টা, প্রক্রিয়াটা শুরু করেছেন। কিন্তু শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার যে লক্ষ লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন যারা গ্র্যান্ট ইন এডে বেতন পান বা পেনশন পান, তাদের বিষয়টা আন্ডার কনসিডারেশন বলে ঝুলিয়ে রেখেছেন এবং বলেছেন এই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তারা ম্যাচিং অর্ডার করবে, তারপর অর্থ দপ্তর থেকে অনুমোদন নেবে এবং তাদের কর্মীদের ক্ষেত্রে এই রায় রূপায়ণ করবে। স্বাভাবিকভাবে আমরা বুঝেছিলাম রাজ্য সরকারের আরও ভয়ঙ্কর কোনো লক্ষ্য আছে, যার জন্য প্রথমেই তারা এই বিভাজনের খেলাটা খেলে দিলেন। স্বাভাবিকভাবে একদল সুপ্রিম কোর্টের রায় মেনে যে পরিমাণে হোক কিছু অর্থ পাবেন বা কারুর প্রভিডেন্ট ফান্ডে ঢুকবে, অথচ আর একদল রাজ্যকর্মী তারা বঞ্চিত থেকে যাবেন। কবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ওই ম্যাচিং অর্ডার করবে, কবে তাতে অর্থ দপ্তর অনুমোদন দেবেন, তারপর প্রক্রিয়া শুরু হবে, এই বিলম্বিত লয় তাদের ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বিভাজনের রাজনীতিটা করার পেছনে রাজ্য সরকারের নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্রমূলক অভিপ্রায় আছে এবং আমি আমার আগের ভিডিওতে
অত্যন্ত সুনির্দিষ্টভাবে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, অন্যান্য রাজ্য কর্মী সংগঠনগুলির কাছে আবেদন রেখেছিলাম করজোড়ে যে আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, পুরসভার কর্মচারীদের ক্ষেত্রে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত কর্মচারীদের ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর, এগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একবারে ব্যাপক সংখ্যায় জনসমাগম করে সেই দপ্তরগুলোর উপরে একেবারে প্রবল চাপ তৈরি করুন, যাতে তারা এই খুব তাড়াতাড়ি অবিলম্বে এই ম্যাচিং অর্ডার বার করতে পারেন। সংখ্যায় স্বল্প হলেও কিছু শিক্ষক তারা এই আহ্বানের ভিন্ন ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে আপনারা আপনাদেরটা বুঝে নিলেন আর আমাদেরটার ব্যাপারে এখন আমাদের আদায় করে নিতে বলছেন। আমি তাদের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেব না। তারা নিশ্চয়ই একদিন না একদিন বুঝতে পারবেন যে আমার এই বক্তব্যের পিছনে এরকম কোনো উদ্দেশ্য নেই। আমি যেটা বাস্তব সেটাই বলেছি। এই রাজ্য সরকার তার অধীনস্থ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো তাদেরকে নিঃসন্দেহে গোপন নির্দেশ দিয়ে রেখেছেন যে এখন ম্যাচিং অর্ডার বার করার দরকার নেই। সে কারণেই তারা ম্যাচিং অর্ডার বার করছেন না। কাজেই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোর উপরে সম্মিলিত চাপ তৈরি করতে না পারলে তারা যে এই ম্যাচিং অর্ডার তৈরি করার বিষয়টি বা প্রকাশ করার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখবেন, এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই। সে কারণে আবারও বলবো যে আপনারা আমার বিরুদ্ধে সমালোচনা করুন। সমালোচনাটা আমার কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যে সকলের এই মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে তাদের যে হকের বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ পাওনা, সেটা যাতে তারা পান। তাই আবারও আমি তাদের কাছে আবেদন করব যে স্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে প্রবল চাপ তৈরি করুন এই ম্যাচিং অর্ডার বার করার জন্য। এবারে আসুন, কেন সরকার এই বিভাজনমূলক একটা নীতি নিয়েছিলেন? তার কারণ হচ্ছে সরকার আরও বড় একটা আক্রমণ নামিয়ে আনতে যাচ্ছিলেন এবং সে কারণেই তারা চাইছিলেন যে যাতে ঐক্যবদ্ধ রাজ্য কর্মী পক্ষ না থাকে, যাতে এক দল অপর দলের প্রতি সন্দিহান হয়ে পড়ে, এবং ঠিক সেই ঘটনাটাই কিন্তু শেষ পর্যন্ত ঘটেছে। 31শে মার্চের মধ্যে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া 4 বছরের বকেয়া ডিএর টাকাটা 2 কিস্তিতে 31শে মার্চ এবং সেপ্টেম্বরে দেওয়ার কথা অর্থ দপ্তর তার আদেশনামায় জানিয়েছিলেন। তা আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে 2008 থেকে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এই সময়কালে বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ তারা এখনই দিচ্ছেন না। কারণটা যেটা দেখিয়েছিলেন যে তাদের কাছে এই সময়কালের বেতন ও ভাতার তথ্য ভাণ্ডার বা ডাটাবেস নেই। কথাটা সর্বৈব মিথ্যা। কারণ 2015 পর্যন্ত কোষা নামক একটা সিস্টেমে আমাদের বেতন ভাতা হয়েছে। কাজেই কোষার যে ডাটাবেস সেটা রাজ্য সরকারের কাছে আছে, অর্থ দপ্তরের কাছে আছে। HRMS এর মতো সেই কোষার ডাটাবেস ব্যবহার করে অবিলম্বে তাদের দেয়া যেত। তা আমরা অর্থ সচিবকে 2টো চিঠি দিয়েছি ইতিমধ্যে, আবার আগামী সোমবার আরেকটা চিঠি দিতে হবে। 2টি চিঠিতে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে অর্থ দপ্তর রুল ফ্রেমিং অথরিটি তাদের কাছে HRMS এ অন্যান্য রাজ্য কর্মী অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা তাদের ডাটাবেস রয়েছে। তারা দয়া করে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে একই সঙ্গে বাকিদেরও এই 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি আর সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তি এই 4 বছরের ডিএ বা ডিআরনেসের টাকার ঢোকার ব্যবস্থাটা করুন। তারা এখনো পর্যন্ত করেননি। দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুব ভাবিয়ে তুলেছে এবং আমি বারবার বলছি এই কারণেই তারা প্রথমেই একটা বিভাজনমূলক ব্যবস্থা নিয়েছিলেন। আজকে সকাল থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ফোন পাচ্ছি, তারা বলছেন যে দেখুন আমাদের বিভিন্ন পেনশনাররা যে তাদের গ্রুপ ডি এবং পেনশনারদের কাছেই তো টাকাটা ঢুকবে, বাকি গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি তাদের তো প্রভিডেন্ট ফান্ডে ঢোকার কথা, এবং সেক্ষেত্রেও প্রভিডেন্ট ফান্ডে
অবিলম্বে ঢুকছে না, যেটা শোনা যাচ্ছে সেটা খুব ভয়ঙ্কর, নাকি 1 অক্টোবর থেকে নাকি জিপিএফে ঢুকবে। এখন এ সংক্রান্ত কোনো সরকারি আদেশনামা আমি এখনো পর্যন্ত দেখিনি, তাই নিশ্চিত করে বলছি না। কিন্তু আমি অর্থ দপ্তরের সূত্র থেকে সুনির্দিষ্টভাবে খবর পেয়েছি যে 1 অক্টোবর থেকে এই জিপিএফে তাদের টাকাটা ঢুকবে। অর্থাৎ এই সময়ের যে সুদটা সেটা থেকে তারা বঞ্চিত হবেন এবং তারাও একটা অনিশ্চিত অবস্থার মধ্যে থেকে যাবেন। তা আমরা এর আগেও বলেছি যে সুপ্রিম কোর্টের রায়ের এই স্পষ্ট ডেভিয়েশন বা স্পষ্ট না মানার প্রবণতা সত্ত্বেও আমরা এই টাকা প্রদানের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ এর আংশিক প্রদানের এই প্রক্রিয়াটার বিরোধিতা করে আমরা সুপ্রিম কোর্টে যাব না। কারণ আমরা চাই যে কোনো মূল্যে সরকার সামান্য হলেও সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারী বা পেনশনারদের অ্যাকাউন্টে এই বকেয়া ডিএর টাকাটা ঢুকিয়ে দিন। তারপরে নিশ্চয়ই আমরা আদালতে আমাদের অবস্থান জানাবো। এবং দ্বিতীয় বিষয়, আমরা স্পষ্ট করেই বলেছি যে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টটা আমরা হাতে পাইনি। কাজে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টে কি আছে, তারা রাজ্য সরকারকে কি করার জন্য বলেছেন, এটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ যে কোনো আইনগত ব্যবস্থা নিতে গেলে হঠকারিতা হিসেবে এটা পরে গণ্য হতে পারে। সে কারণে আমরা এখনো কোনো আইনগত ব্যবস্থা নেইনি। এবারে যে বিষয়টা বলছি, বহু কর্মচারী ফোন করছেন, বহু যারা গ্রুপ ডি কর্মচারী বা যারা পেনশনার তারা ফোন করছেন, আরে আমরা তো যে টাকা ঢুকেছে এই 4 বছরের যে হিসেব আমরা করেছি তার থেকে তো অনেক কম, অর্ধেকেরও বেশি কম। তা আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারি, এটা খুব ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বিষয়। একটা সরকারের অর্থ দপ্তর, যার দায়িত্বে আছেন একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের আইএএস অফিসার, তারা যে কর্মচারীদের সঙ্গে এতটা প্রতারণা করতে পারে, সুপ্রিম কোর্টকে এতটা অমান্য অবজ্ঞা করতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। কি করেছেন? সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু স্পষ্ট বলা আছে 1 জানুয়ারি 2008 থেকে 31 ডিসেম্বর 2019, অর্থাৎ রোপা 19-এর কার্যকাল, সেই সময়কালের ডিএ নির্ধারণ করতে হবে লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের প্রকাশিত অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এবং বেস ইয়ার 2001 ধরে। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে। রাজ্য সরকার যেটা করেছেন, কেন বিভিন্ন যারা পেনশনার তাদের যে টাকা ঢুকছে সেই টাকার পরিমাণটা তাদের মনে হচ্ছে যে তাদের যে টাকা 4 বছরে প্রাপ্য হতো তার অর্ধেকেরও কম। তার কারণটা হচ্ছে যে রাজ্য সরকার বা অর্থ দপ্তর নিজেরা সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে 2001-এর বদলে 2008-কে বেশি আর ধরেছেন। ফলে কি হয়েছে, 1 জানুয়ারি 2016 কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অন্য একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 125% ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাচ্ছিলেন। আমরা পশ্চিমবাংলার কর্মচারীরা তখন 75% পাচ্ছিলাম, অর্থাৎ পার্থক্য 50%। কিন্তু 2008-কে বেশি আর করে দেওয়ার ফলে অর্থ দপ্তর যে নতুন তাদের তৈরি করা নিয়মে ডিএর গণনা করেছেন বা ডিয়ারনেস রিলিফের গণনা করেছেন, তাতে তারা বেশি আরটাকে পাল্টে দিয়েছেন 2008। ফলে 1/1/2016-তে যে ডিএর পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে 100%, যেটা লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হিসেব অনুসারে 125%, সেটাকে অর্থ দপ্তর তাদের ইচ্ছামতো 100% নামিয়ে এনেছেন। ফলে স্বাভাবিকভাবে পার্থক্যটা হয়ে গেছে 50%-এর জায়গায় 25%। তাই আমাদের যে প্রাপ্য, ন্যায্য প্রাপ্য এই 4 বছরে, সেই পরিমাণটাও যে পরিমাণ হওয়া উচিত ছিল, যে পরিমাণ হকের পাওনা ন্যায্য প্রাপ্য, তার অর্ধেকেরও বেশি কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা রাজ্য সরকার কি এটা করতে পারে? এবং এই যে চক্রান্তের
সর্বশেষ রূপটা আজকেই সন্ধেবেলা একটা নির্দেশনামা হাতে পেলাম। সেই নির্দেশনামায় বলা হয়েছে যে আগের নির্দেশনামার আংশিক সংশোধন করে দুটো কিস্তির বদলে 31শে মার্চের মধ্যেই পুরো টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবারে আসুন, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলছি, আইনগত ক্ষমতা ব্যতি রেখে স্বীকৃত বেস ইন্ডেক্স পরিবর্তন করে 2008 সালকে বেস ইয়ার হিসেবে ধরেছেন অর্থ দপ্তর। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ বিরোধী। দ্বিতীয়ত, লেবার ব্যুরো কর্তৃক প্রকাশিত নয় এমন একটি ইন্ডেক্স তারা ব্যবহার করছেন, কারণ লেবার ব্যুরোর ইন্ডেক্সে বেস ইয়ার হচ্ছে 2001 এবং সেই সূত্রে 1/1/2016-তে ডিএর পরিমাণ হচ্ছে 125%। রাজ্য সরকার এটার পরিবর্তন করেছেন তাদের ইচ্ছা মতো। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভিত্তিক ডিএ নির্ধারণের যে স্বীকৃত পদ্ধতি, ফর্মুলা অ্যান্ড মেথোডোলজি, সেটা থেকে রাজ্য সরকার স্বেচ্ছায় বিচ্যুতি ঘটিয়েছেন, যেটা বেআইনি এবং রাজ্য সরকার করতে পারেন না। 4 নম্বর হচ্ছে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে লেবার ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনা করতে হবে এবং সেটা দিতে হবে। এবং তারা আরও সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনার এক এবং একমাত্র মান্যতাপ্রাপ্ত সূচক হচ্ছে লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা অফিসিয়াল ইন্ডেক্স, সেটি এ বাদ দিয়ে কোনো ইন্ডেক্স নেই। কাজেই রাজ্য সরকার তার অর্থ দপ্তর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের সম্পূর্ণ বিপরীতে গিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণ অবজ্ঞা করে তারা নিজেদের তৈরি করা একটা ইন্ডেক্স বানিয়ে, নিজেদের তৈরি করা একটা বেস ইয়ার বানিয়ে 1/1/2016-তে যে প্রাপ্য ডিএ 125%, সেটাকে 100%-এ নামিয়ে এনে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কর্মরত কর্মচারীদের সঙ্গে শুধু বঞ্চনাই করেননি, একেবারে চূড়ান্ত প্রতারণামূলক একটা চক্রান্ত করেছেন। এটা একটা নির্লজ্জ প্রতারণা। আমাদের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, সম্মানীয় প্রভাত কুমার মিশ্র, তিনি তো একজন আইএএস অফিসার। তিনি প্রতি মাসে যখন বেতনটা পান তখন কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএর টাকাটা পকেটে ভরেন। তা তিনি কি জানেন না যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি? সারা ভারতে একটাই স্বীকৃত পদ্ধতি, একটাই স্বীকৃত মেথোডোলজি, একটাই স্বীকৃত ফর্মুলা। তিনি জানেন না? তিনি যখন বেতনের সঙ্গে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএর টাকাটা পকেটে ভরেন, তখন কি তিনি অন্য কোনো রকম ভাবনায় থাকেন? তাহলে রাজ্য কর্মীদের ডিএ গণনার সময় সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে তিনি কোন অধিকারে অফিসিয়াল লেবার ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকাশিত অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বাইরে গিয়ে মনোমতো একটা বেস ইয়ার 2008 তৈরি করে, 2001-এর বদলে 2008 তৈরি করে 1/1/2016-তে প্রাপ্য ডিএটা 125% থেকে কমিয়ে 100% করে দিলেন? এ অধিকার তাকে কে দিয়েছে? তিনি কি সুপ্রিম কোর্ট এবং মানে দেশের সংবিধান এবং আইনের ঊর্ধ্বে? আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, আগামী সোমবার, আজ কালকে রবিবার, আগামী সোমবার আমরা লিখিতভাবে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, তাকে আমরা আমাদের বক্তব্য সুনির্দিষ্টভাবে জানাবো। এবং আমরা সবই নয়, এই ভিডিওর মাধ্যমে আগামী সোমবার আমরা লিখিতভাবে দেব। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট প্রভাত কুমার মিশ্র, তাকে বলছি, 1 নম্বর, HRMS এর সমস্ত ডাটা আপনার হাতে আছে।
2016 থেকে 2019 পর্যন্ত দয়া করে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের উপর চাপিয়ে দেওয়ার নাম করে অন্যান্য রাজ্য কর্মীদের মানে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের হকের পাওনাটা পেতে আরও অনির্দিষ্টকাল বিলম্ব করে দেবেন না। রাজ্য কর্মীদের মতো একই সাথে HRMS এর সমস্ত ডাটা ভান্ডার আপনার কাছে রয়েছে, ডাটা বেস রয়েছে। সেই ডাটা বেস ব্যবহার করে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের সাথে সাথে ওই অন্যান্য রাজ্যকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদেরও এই বকেয়া প্রাপ্য দেওয়ার ব্যবস্থা করুন অবিলম্বে। দ্বিতীয়ত, প্রভিডেন্ট ফান্ডে ঢোকানোর কোনো কথা সুপ্রিম কোর্ট বলেননি, কিন্তু আমরা যেহেতু মালহোত্রা কমিটির সুপারিশ বা তার রিপোর্ট এখনও দেখতে পারিনি, আমাদের কাছে এসে পৌঁছয়নি, তাই মালহোত্রা কমিটির রিপোর্ট না দিয়ে আমরা এখনই এর বিরোধিতা করছি না। কিন্তু অবিলম্বে 31শে মার্চের মধ্যে, 1 অক্টোবর নয়, 31শে মার্চের মধ্যে এই ডিএ বা ডিআরএস ডিএর টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢোকাতে হবে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে। তৃতীয়ত, অবিলম্বে নিজেদের মন গড়া হিসেবের মাধ্যমে কর্মচারীদের বঞ্চনা বা কর্মচারীদের প্রতারণা করার চক্রান্ত থেকে বেরিয়ে এসে লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে অফিসিয়াল ইন্ডেক্স, সেই অফিসিয়াল ইন্ডেক্স মেনে 1/1/2016-তে 125% ডিএ প্রাপ্য, এইটা মেনে নিয়ে সেই অনুসারে নতুন করে হিসেব তৈরি করুন এবং অবিলম্বে সেই নতুন তৈরি করা হিসেব অনুসারে বকেয়া ডিআরএস রিলিফের টাকা পেনশনারদের অ্যাকাউন্টে এবং গ্রুপ ডি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকান এবং জিপিএফে যে কর্মরত কর্মচারীদের দিচ্ছেন তাদেরকেও নতুন নিয়ম মেনে দিন। আমরা বেতন পেলে বা যে কোনো কিছু পেলে, একটা মুদির দোকানে মাল নিতে গেলে তারা একটা স্লিপ করে দেয় যে এত মাল দিলাম, এই পরিমাণ, তার এত করে কিলো, তা এত দাম হয়েছে। আপনি একটা অর্থ দপ্তর, একটা সরকারের অর্থ দপ্তর, তা আপনারা এইরকম একটা পেমেন্ট হচ্ছে। আমরা তো বেতন পেলে স্যালারি স্লিপ পাই, কোনো এরিয়ার বিল হলে তার বিল পাই, তার স্লিপ পাই, তাতে আমরা জানতে পারি যে আমার এরিয়ারটা কত, কবে থেকে হয়েছে, কিসের জন্য হয়েছে, কত টাকা পেলাম। তা এত বড় একটা 4 বছরের বকেয়া ডিএর এরিয়ার আপনি দিচ্ছেন, তার সপক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র আপনি কর্মচারী বা পেনশনারদের হাতে তুলে দেবেন না? তারা জানতে পারবেন না যে আপনি কোন হিসেবে, কোন সূচকের ভিত্তিতে, কিভাবে তাদের প্রাপ্যটা গণনা করেছেন? দয়া করে আপনি অবিলম্বে স্যালারি স্লিপের মতো বা যেভাবে আমরা বিভিন্ন এরিয়ার তার কাগজ পাই, তাতে নথিভুক্ত সরকারি স্বীকৃত কাগজে আমরা জানতে পারি যে কিভাবে এরিয়ার বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফের ক্ষেত্রে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আপনারা কিভাবে হিসাব করেছেন সেই জানিয়ে পায় পয়সা হিসেবে আপনারা প্রত্যেকটা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীকে দিন। যারা আমরা এর আগেই চিঠি দিয়ে তাকে জানিয়েছি যে অনেকেই এই বকেয়া ডিএর টাকা বেতনের সঙ্গে যুক্ত না হওয়ার কারণে তৎকালীন সময়ে যে সর্বোচ্চ গ্র্যাচুইটি 6 লাখ টাকা, তার থেকে কম পেয়েছেন। কাজেই বকেয়া ডিএর টাকা বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত করে যাদের ওই গ্র্যাচুইটির টাকা আরও বেশি প্রাপ্য হচ্ছে, তাদেরকে সেই টাকাটা দিয়ে দিতে হবে এবং লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রেও এটা সত্যি। আরেকটি অর্ডার বার করার কথা আমরা গত 21 তারিখের চিঠিতে আপনাকে জানিয়েছিলাম যে যে সমস্ত পেনশনার প্রয়াত হয়েছেন, ফ্যামিলি পেনশনার প্রয়াত হয়েছেন, পেনশন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তাদের যে প্রাপ্য টাকা সেটা তাদের যারা আইনসঙ্গত উত্তরাধিকারী তাদের কাছে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে অর্ডার বার করুন। পরিশেষে একটা কথা বলবো, দয়া করে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা আমাদের ভুল বুঝবেন না। আমরা দায় এড়াবার জন্য এই কথা বলছি না। আমরা প্রথম থেকেই বলে এসেছি, কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি আমরা যতটা দায়বদ্ধ, ঠিক ততটাই দায়বদ্ধ
মাননীয় শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের প্রতি। কিন্তু রাজ্য সরকার যে পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন, তাতে যদি ওই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে অবিলম্বে আমরা ম্যাচিং অর্ডার বার করে আনতে না পারি, যতদিন না হচ্ছে, আপনারা আমার সমালোচনা করতেই পারেন, সমালোচনা করুন। সমালোচনা থেকে মানুষ আরও ঋদ্ধ হয়, মানুষ আরও পরিশুদ্ধ হয়, মানুষ তার ভুল ত্রুটি বুঝতে পারে। সমালোচনা সবসময় স্বাগত, সমালোচনা করুন, কিন্তু দয়া করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে এমন চাপ তৈরি করুন যাতে তারা অবিলম্বে ম্যাচিং অর্ডার বার করে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। আর সমস্ত কর্মচারীদের বলবো, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, এরকম মনে করার কিছু নেই যে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা একজন প্রতারক মহিলা, যিনি এতটাই কর্মী বিদ্বেষী এবং কর্মীদেরকে এতটাই শত্রু মনোভাবাপন্ন তিনি মনে করেন যে তাদেরকে তার ন্যায্য প্রাপ্যটা তিনি দেবেন না। তার জন্য গত 10 বছর ধরে তিনি কোটি কোটি টাকা ব্যয় করে, রাজকোষের টাকা, আমার আপনার টাকা ব্যয় করে তিনি আইনজীবী নিয়োগ করেছেন কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে। এবং শুধু তাই নয়, তিনি বারবার এই রায় কার্যকর করা বিলম্বিত করেছেন এবং অবশেষে যখন মহামান্য সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হয়েছে, তিনি প্রথমে চেষ্টা করেছিলেন এটাকে 31শে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার, কিন্তু সুপ্রিম কোর্টে কোনো রকম সাড়া না পেয়ে তিনি নিতান্ত বাধ্য হয়ে যখন এই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে আরম্ভ করলেন, তার মধ্যেও কিন্তু একেবারে অসংখ্য ছল চাতুরি তিনি আরম্ভ করলেন। এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আপনাদেরকে বলছি, আমরা আইনি লড়াই আগামী 15ই এপ্রিল রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা। কাজেই আগামী 15ই এপ্রিল আমরা সমস্ত বিষয় মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরব। এবং আমাদের কথা মনে হয় না যে মহামান্য সুপ্রিম কোর্ট এতটা সুনির্দিষ্টভাবে সময়ভিত্তিক ফ্রেমে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআরনেস রিলিফ দেওয়ার বিষয়টা তাদের রায়ে স্পষ্ট করেছিলেন, সেই তারা আজকে রাজ্য সরকারের এই যথেচ্ছাচার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি এই প্রতারণামূলক চক্রান্তের ব্যবস্থাটা মেনে নেবেন। আমরা নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেব, কিন্তু তার আগে যারা কর্মরত কর্মচারী, যাদের টাকাটা এখনো জিপিএফে ঢোকেনি, তারা প্রত্যেকে অর্থ দপ্তরের সচিবের কাছে থ্রু প্রপার চ্যানেল তারা চিঠি দিন যে অবিলম্বে 31শে মার্চের মধ্যে আমাদের টাকা জিপিএফে ঢোকাতে হবে এবং কত টাকা ঢুকলো, কি হিসেবে ঢুকলো, এটা আমাদের জানাতে হবে। আপনারা প্রত্যেকে দয়া করে অর্থ সচিবের কাছে থ্রু প্রপার চ্যানেল আপনাদের ডিডিওর মাধ্যমে এই চিঠিটা পাঠান। এবং পেনশনারদের মধ্যে সবাই খুব সক্ষম এরকম নয়, কিন্তু যারা সদ্য অবসর নিয়েছেন বা 4-5 বছর অবসর নিয়েছেন, এখনও শারীরিকভাবে যথেষ্ট সুস্থ, তাদের কাছে ওই সার্ভিস বুকের ডুপ্লিকেট কপি আছে, তারা আপনারা নিজেরা হিসেব করুন এবং হিসেব করে পরিষ্কার করে আপনারা অর্থ সচিবের কাছে সরাসরি চিঠি দিন যে আমার এই প্রাপ্য হয় আর আপনি আমার পেনশন অ্যাকাউন্টে এই ঢুকিয়েছেন, পার্থক্যটা অবিলম্বে আমার পেনশন অ্যাকাউন্টে ঢুকিয়ে দিন, না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। আপনার হয়ে আইনি লড়াইটা আমরা লড়ব, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ লড়বে। শেষ কথা, কোনো ফ্যাসিস্ট, শ্রমিক কর্মচারী বিরোধী, কর্মী বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না। শেষ কথা বলবে কর্মী সমাজ, শেষ কথা বলবে কর্মচারী ঐক্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।